আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি নীরা ফেরদৌস। স্বাধীনতার 53 বছর পূর্তিতে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেছে গোটা জাতি। স্বাধীনতা দিনের প্রথম প্রহরে সাভার জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা জানানোর আনুষ্ঠানিকতা। পরে ধানমন্ডি 32-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। স্বপন দেওয়ানের ক্যামেরায় মারুফ রেজার রিপোর্ট। সব অপশক্তির দরজা বন্ধ করে জীবনের বিনিময়ে যারা খুলে গেছেন আলোর জানালা, স্বাধীনতার 53 বছরেও ম্লান হয়নি এতটুকু, বরং বিজয়ের জানালা আজও খোলা লাখো শহীদদের শ্রদ্ধায়। বসন্তের ভোরে স্মৃতির বেদিতে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমন্ত্রিত বন্ধু দেশ ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। পরে মন্ত্রিসভার সদস্য আর দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে ফের শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি। এরপর একে একে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রের প্রতিনিধি সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বিএনপির নেতৃত্বে যে সাম্প্রদায়িক অশুভ শক্তি বিজয়কে সংহতকরণে বাধা বা অন্তরায় হয়ে আছে, এই অপশক্তিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে প্রতিহত করব। রাষ্ট্রীয় শ্রদ্ধার আনুষ্ঠানিকতা শেষে স্মৃতিসৌধ প্রাঙ্গণ খুলে দেওয়া হয় সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। একে একে 53টি বছর পার করলো লাল সবুজের বাংলাদেশ। এই অর্ধশত বছরে অনেক কিছু প্রাপ্তি যেমন রয়েছে, তেমনি না পাওয়ার আক্ষেপও কম নয়। যে বৈষম্যহীন সমাজ গঠনে অর্জিত হয়েছিল স্বাধীনতা, প্রশ্ন জাগে কতটুকু অর্জিত হয়েছে তার। এখানে শ্রদ্ধা জানাতে আসা হাজারো মানুষের প্রত্যাশা একদিন সকল বৈষম্য কাটিয়ে যৌথতার দেশ হবে বাংলাদেশ। সাভার স্মৃতিসৌধ থেকে ধানমন্ডির 32-এ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি হিসেবেও। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু ও সহকারী প্রেস সচিব ABM সারোয়ারি আলম সরকার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রীগুলো হস্তান্তর করেন। রাজধানী মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ারে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সর্বদা তাদের খোঁজ খবর রাখার জন্য ধন্যবাদ দেন প্রধানমন্ত্রীকে। দেশের জন্য পঙ্গুত্ব বরণ করা গর্বের জানিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা মহান স্বাধীনতা যুদ্ধ নিয়ে নিজেদের স্মৃতিচারণ করেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল। যাদের আত্মত্যাগে অর্জিত এই দেশ, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে লাখো মানুষের মিছিল নামে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। জাতির সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে গোটা জাতি। শ্রদ্ধা জানাতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা ও নানা শ্রেণী পেশার মানুষ ভিড় করে স্মৃতির মিনারে। খান আলমের রিপোর্টে থাকছে এরই বিস্তারিত। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হয় সর্বস্তরের জনগণের জন্য। সারিবদ্ধভাবে ফুল নিয়ে জড়ো হয় লাখো জনতা। মুহূর্তে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ জনসমুদ্রে রূপ নেয়। বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ মানুষ। তাদের ফুলেল শ্রদ্ধায় ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি। আমরা আসছি তাদের প্রতি সম্মান জানানোর জন্য। যারা শহীদ আছে তাদেরকে যাতে আমরা সম্মানটা করতে পারি,
যার কারণে ফুল দিয়ে তাদেরকে স্মরণ জানিয়েছি। স্বাধীনতা দিবস উদযাপনে যুদ্ধাহত অনেক মুক্তিযোদ্ধাও এসেছেন শ্রদ্ধা জানাতে। তাদের অনেকের হাতে ছিল লাল সবুজের বিজয় পতাকা। স্বাধীনতার পরপরই আমাদের হয়তো সামগ্রিক সম্পদ কম ছিল, বৈষম্য তখনও ছিল, সেই বৈষম্যটা এখন অনেক বিরাট হয়ে গেছে। মানে কিছু কিছু মানুষ অনেক বেশি বড়লোক হয়ে যাচ্ছে, অনেক বেশি ধন সম্পদের মালিক হয়ে যাচ্ছে, আর গরিব মানুষগুলার অবস্থানের পরিবর্তনটা খুব আস্তে আস্তে আগাইতেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি। সবার পদচারণায় প্রাণ পায় স্মৃতির মিনার। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান অভিযোগ করেন, ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে বিরোধী দলের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। একটি সরকার আজকে দেশে এসেছে যে সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। তারা মুখে বলে গণতন্ত্র, তারা বাস্তবে করেছে একদলীয় শাসন। তারা এবার করেছে বাকশাল 2। এদেশে যদি মানুষের গণতন্ত্র চর্চার সুযোগ না থাকে, তাহলে আজকে যারা কবরে শায়িত মুক্তিযোদ্ধা, তাদের যে প্রশ্ন কেন তারা এই দেশ স্বাধীন করেছিলেন, সেই প্রশ্নের উত্তর আজকের আওয়ামী লীগ সরকারকে দিতে হবে। যে উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে মানুষ বুকের রক্ত ঢেলে দিয়ে মুক্তিযুদ্ধ করেছিল, তা আজ অনুপস্থিত বলে মনে করেন তিনি। খান আলামিন, RTV, ঢাকা। মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে 1971 সালে পাক হানাদার বাহিনীর হাতে শহীদ পুলিশ সদস্যদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ পুলিশ স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা জানান তিনি। এ সময় পুলিশের আইজি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপারেশন সার্চ লাইটের মাধ্যমে ঢাকার বিভিন্ন স্থানে গোলাবর্ষণ করা হয়, অনেক স্থানে নারীদের উপর পাশবিক নির্যাতন চালানো হয় এবং অনেক স্থানে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়। মহান স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রাজারবাগ পুলিশ লাইন্সে প্রথম সশস্ত্র প্রতিরোধ করেছিলেন পুলিশ সদস্যরা। আজ 26শে মার্চ এই রাজারবাগের পুলিশরা তাদের বঙ্গবন্ধুর ডাকে উদ্বুদ্ধ হয়ে তারা ঘুরে দাঁড়িয়েছিলেন। প্রথম প্রতিরোধ আন্দোলনটা শুরু করেছিলেন এখান থেকে। সেজন্যই আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করি এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি রাজারবাগে যারা সেদিন শাহাদাত বরণ করেছিলেন সম্মুখ সমরে, তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। দেশব্যাপী নানা আয়োজনে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে জেলায় জেলায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হচ্ছে। ভোর হতে তোপধ্বনির সঙ্গে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, বঙ্গবন্ধুর মুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। স্বাধীনতা দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। এ সময় দলটির সাংগঠনিক সম্পাদক SM কামাল হোসেন বলেন, দেশের জনগণের সঙ্গে তামাশা করছে বিএনপি। মির্জা ফখরুল্লাহ তারেক জিয়ার নির্দেশে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছেন, তামাশা করছেন। বড় তামাশার দল হচ্ছে বিএনপি, বড় দুর্নীতিবাজদের দল হচ্ছে বিএনপি, স্বাধীনতা বিরোধীদের দল হচ্ছে বিএনপি। গাজীপুর শহরের রাজবাড়ী এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানো হয়। পরে জেলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা সহ শহীদ বরকত স্টেডিয়ামে কুচকাওয়াজে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বরিশালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পুলিশ লাইন্স মাঠে তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটি পালনের সূচনা করা হয়। জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ফুল দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক কর্মকর্তা সহ সর্বস্তরের জনগণ। খুলনায় স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ, শিশু সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। কুমিল্লায় স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে 31 বার তোপধ্বনির পর নগরের টাউন হল মাঠে শুরু হয় শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন। ময়মনসিংহে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন।
রংপুরে নগরীর মডার্ন মোড়ে স্মৃতিস্তম্ভ অর্জন বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ নানা শ্রেণী পেশার মানুষ। রাঙ্গামাটিতে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সমাধিতে শ্রদ্ধা জানান বিজিবির মহাপরিচালক, রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আনোয়ার লতিফ খান। এছাড়াও কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, ঝিনাইদহ, নওগাঁ, নড়াইল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, গাইবান্ধা, সিলেট, হবিগঞ্জ, চুয়াডাঙ্গা ও জামালপুর সহ বিভিন্ন জেলায় পালিত হচ্ছে দিবসটি। সৈয়দা সামিয়া তামান্না, RTV। দর্শক, স্বাধীনতা দিবসের কর্মসূচির খবর জানাতে এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, স্বাধীনতা দিবস ঘিরে খুলনায় কি কি কর্মসূচি দেখছেন? এছাড়া তরুণ প্রজন্মের বক্তব্য কি জানাবেন আমাদের? হ্যাঁ নিরাজ, যেমনটা বলছিলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে খুলনায় কিন্তু সাথে সাথেই খুলনার যে গল্লামারী স্মৃতিসৌধ রয়েছে, এই স্মৃতিসৌধে আসতে শুরু করে খুলনার মানুষ। এখানে কিন্তু ঢল নেমেছে মানুষের, বিশেষ করে সূর্যোদয়ের সাথে সাথেই খুলনা মুক্তিযোদ্ধা কমান্ড, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা জেলা প্রশাসক, খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা পুলিশ কমিশনার সহ খুলনার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, খুলনা জেলা এবং মহানগর আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু জাতির শ্রেষ্ঠ সন্তানদের বিনম্র শ্রদ্ধা জানানো হয়। সেই সঙ্গে যেটা বলছিলেন, এই শ্রদ্ধা জানানোতে কিন্তু শুধু মুক্তিযোদ্ধারা আসেনি, এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তারা, সেই সঙ্গে এসেছেন বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমি কথা বলেছিলাম অনেক শিক্ষার্থীদের সাথে, তারা কিন্তু সকলে বলেছেন তারা জন্মলগ্ন থেকে যতদিন তারা বুঝতে শিখেছেন ততদিনই জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করার জন্য প্রতি বছরই 26শে মার্চ এই গল্লামারী স্মৃতিসৌধে আসেন এবং তাদের স্মরণ করেন, এবং আগামীতেও তারা যতদিন বেঁচে থাকবেন ততদিন এই জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা বলে স্মরণ করবেন বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে কিন্তু শুধু শিক্ষার্থী নয়, বিভিন্ন শ্রেণী পেশার মানুষও এসেছেন। তারা যে কথা বলেছেন যে জাতির শ্রেষ্ঠ সন্তানরা তাদের বুকে রক্ত দিয়ে যে স্বাধীনতা এনে দিয়ে গেছে, সেই স্বাধীনতা সূর্যকে রক্ষা করার জন্য তারা আগামী দিনেও যে কোনো আন্দোলন সংগ্রামে তারা ভূমিকা রাখবেন, এমনটাই বলেছেন খুলনার কিন্তু সাধারণ মানুষ। তারা এই ছিল খুলনা গল্লামারী থেকে স্বাধীনতা দিবসের সর্বশেষ তথ্য। নীরা। জি মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ এখন গোটা বিশ্বের বিস্ময়। ৭১-এ স্বাধীনতা অর্জনের পর ৫৩ বছরে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে অভূতপূর্ব। মানব সম্পদ উন্নয়ন ও মাথাপিছু আয় বৃদ্ধির পাশাপাশি দারিদ্র্যের হার কমেছে ব্যাপক হারে। কেবল তাই নয়, আর্থসামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় এগিয়ে বাংলাদেশ। পৃথিবীর কাছে মডেল রাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধির খণ্ডচিত্র তুলে ধরেছেন সেলিম মালিক। মুক্তিযুদ্ধের ৯ মাসে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয় সোনার বাংলা। তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার মন্তব্য করেছিলেন, বাংলাদেশ একটি তলাবিহীন ঝুড়ি। তবে বাঙালির কর্ম উদ্যমতায় অর্থনীতি ঘুরে দাঁড়াতে খুব বেশি একটা সময় নেয়নি। স্বাধীন বাংলার প্রথম বাজেট ১৯৭২-৭৩ অর্থ বছরে, যার আকার ছিল ৭৮৬ কোটি টাকা। স্বাধীনতার ৫৩ বছরে বাজেটের আকার বেড়েছে ৯৬৮ গুণ। শূন্য থেকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ এখন প্রায় ২,১৯,৪৮৮ কোটি টাকা। রপ্তানি আয় ছিল ২২,০০০ কোটি টাকা, সেটি এখন ৬,০৯,৬৩০ কোটি টাকার বেশি। আর অর্থনীতির প্রবৃদ্ধি ৭% উপরে। অনুকূল পারিপার্শ্বিকতা তৈরি করা হয়েছিল, কারণ মানুষকে উৎসাহিত করা হয়েছিল। যেখানে প্রয়োজন সেখানে ভর্তুকি দেওয়া হয়েছে, যেখানে অনুদান দেওয়া হয়েছে। স্বাধীনতার ৫৩ বছরে অনেকটাই সুরক্ষিত সামাজিক সুরক্ষা বলয়। ১৯৭২ সালে বার্ষিক মাথাপিছু আয় ছিল মাত্র ১১,০০০ টাকা, ২৭ গুণের বেশি বেড়ে যা এখন ৩,০৩,৪৪৩ টাকা। দারিদ্র্য সীমা ৮৮% থেকে নেমেছে ১৮.৭%, আর গড় আয়ু ৫৩ বছর থেকে উঠেছে ৭২ বছর ৩ মাসে।
স্বাধীনতার পর 7 কোটি মানুষের খাদ্যের চাহিদা মেটাতে সাহায্য নিতে হয় বিদেশিদের কাছে। আর এখন প্রায় 17 কোটি মানুষের খাদ্যের চাহিদা মিটিয়ে অনেক খাদ্যশস্য রপ্তানি করছে বাংলাদেশ। নিজস্ব খরচে নির্মিত হয়েছে পদ্মা সেতু, চালু হয়েছে মেট্রো রেল, কর্ণফুলী টানেলের মধ্য দিয়ে চলছে যানবাহন, মহাকাশে গেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ বাস্তবায়নের পথে বেশ কিছু মেগা প্রকল্প। রুলস ওভার গেম এবং তার ইমপ্লিমেন্টেশন, তো সেই জায়গাটা আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। ট্যাক্স জিডিপি রেশিও ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড, মাত্র 9%, যেখানে ভারতের হচ্ছে 20%-এর মতো। ফিসক্যাল পলিসিরও একটা শৃঙ্খলা এবং একটা বড় ধরনের রিফর্ম দরকার। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে এখন বাংলাদেশ। অর্থনীতিবিদদের বিশ্বাস, অর্জনের এই ধারা বজায় থাকলে 2030 সালে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জন এবং 2041 সালের মধ্যে উন্নত দেশের তালিকায় ঠিকই নাম লেখাবে লাল সবুজের বাংলাদেশ। সেলিম মালিক, RTV, ঢাকা। শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেছেন সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগো প্রথমওয়েল ওয়াংচুক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল। পরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভুটানে একটি বার্ন ইনস্টিটিউট তৈরি করে দেবে বাংলাদেশ। এ বিষয়ে রাজার সঙ্গে আলোচনা হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুল জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বাংলাদেশের চিকিৎসকদের উন্নত মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বিস্তারিত জানাচ্ছেন আতিকা রহমান। সকাল 9:15 শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনে আসেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদ পুতুল। এ সময় তিনি হাসপাতালের একটি ইউনিট ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করেন। এরপর ভুটানের রাজা জিগমে খেসার প্রথমওয়েল ওয়াংচুং, ভুটানের স্বাস্থ্যমন্ত্রী সহ বিশেষজ্ঞ দল নিয়ে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসেন। তাদের স্বাগত জানান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। ভুটানের রাজা ও সাইমা ওয়াজেদ বার্ন ও প্লাস্টিক সার্জারির কয়েকটি ওয়ার্ড পরিদর্শন করেন। হাইপারবারিক অক্সিজেন থেরাপি সেন্টার ও কম্প্রিহেন্সিভ ক্লাফ অ্যান্ড কারোনিফেসিয়াল সেন্টার ঘুরে দেখেন। এ সময় তারা রোগী ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এরপর সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভুটান ও বাংলাদেশ স্বাস্থ্য খাতে একসাথে কাজ করার আশা প্রকাশ করেছেন রাজা। ভুটানে একটি বার্ন ইউনিট তৈরি করবে বাংলাদেশ। গতকাল আমরা একটা চুক্তি স্বাক্ষর করছি যে ভুটানে আমরা একটা বার্ন ইউনিট বানিয়ে দিব, বার্ন এবং প্লাস্টিক সার্জারি। আমরা বায়োলেটারাল আমাদের এই হাসপাতালের ট্রেনিং নেবে, তারপরে আমরা প্রথম অন্তত 2 বছর আমরা যেন ওটা চালু হওয়ার পরে চালাইতে পারি, সেইভাবে আমরা ডাক্তারদের ট্রেন করব। এবং ভুটানের মহামান্য রাজা এত খুশি হয়েছেন, আমাদের ডাক্তারদের ভূয়সী প্রশংসা উনি করে গেছেন যে আমরা যে ভুটানে গেছিলাম, আমরা যে অপারেশন করছি সেটা, এবং এই কার্মা দেবা যে ভুটানের এখানে একজন রোগী আছে, তাকে দেখে উনি অত্যন্ত খুশি এবং অভিভূত। মন্ত্রী আরও বলেন, চিকিৎসকদের প্রশিক্ষণ ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতার আশ্বাস দিয়েছেন সাইমা ওয়াজেদ। উনি হসপিটাল দেখে খুবই খুশি। উনি আমাদের বললেন যে আমরা আরও কিভাবে ডেভেলপ করতে পারি, বাইরে বার্ন ইউনিটগুলো কিভাবে বানাতে পারি, যদি WHO-র কোনো সহায়তা লাগে ট্রেনিং প্রোগ্রামে ওনারা করবেন। স্বাস্থ্যমন্ত্রী জানান, ভুটান ও বাংলাদেশের চিকিৎসকদের প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময় করা হবে। আতিকা রহমান, RTV, ঢাকা। মৌলভীবাজারে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। সকালে জুড়ি উপজেলা পূর্ব গোয়ালবাড়ি গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত এক শিশুকে হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতরা হলেন ঠেলাগাড়ি চালক ফয়জুর রহমান, তার স্ত্রী শিরি বেগম, মেয়ে সামিয়া সাবিনা এবং ছেলে সাইমুদ্দিন। এতে দগ্ধ আরেক মেয়ে সোনিয়া আক্তারকে সিলেট MAG উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, পূর্ব গোয়ালবাড়ির সড়কের এক পাশে টিনের চালা ও বেড়ার তৈরি ঘরে পরিবারের সদস্য নিয়ে থাকতেন ফয়জুর রহমান। তার ঘরের উপর দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির 11,000 ভোল্টের বিদ্যুতের লাইন টানানো। নিজের জমি না থাকায় রহমত আলী নামের এক স্থানীয় ব্যক্তির পতিত জমিতে ঘর তৈরি করছিলেন ফয়জুর রহমান। এদিকে একই পরিবারের 5 জনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের মৃত্যুতে আহাজারি করছেন স্বজনরা। যে ফয়জুর রহমান আবরা তাইন, তার স্ত্রী এবং 3টা বাচ্চা, এর মধ্যে একমাত্র একটা ছেলে তার, সেও মারা গেছে। মোট 5 জন মানুষ তারা মারা গেছে। আসলে এটা একটা মর্মান্তিক ঘটনা। মানুষ সেহরি খাইয়া নামাজ পড়ে ঘুমানোর সময় এই সময় ঘটনাটা ঘটছে, কারেন্ট থেকে শর্ট মারিয়া। জানাবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
মিয়ানমারের নির্বাচনে নতুন বার্তা দিয়েছেন দেশটির জান্তা প্রধান মিন অং লাইং। এ সময় জান্তা প্রধান তার সরকারের তরফে একটি নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, দেশে যদি শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে তখনই এই নির্বাচন হবে। তবে সেই নির্বাচন দেশব্যাপী অনুষ্ঠিত নাও হতে পারে বলে মন্তব্য করেছেন লাইং। সোমবার বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এবার খেলার খবর। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ ফিলিস্তিনের মুখোমুখি হবে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় খেলা শুরু বিকেল 3:30টায়। ঘরোয়া সুবিধা কাজে লাগিয়ে পয়েন্ট পাবার প্রত্যাশা বাংলাদেশের। আর স্বাগতিকদের সমীহ করলেও জয় আশাবাদী ফিলিস্তিন। অরণ্য গফুরের রিপোর্ট। 3 ম্যাচ খেলে 1 পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে আছে বাংলাদেশ। বিশ্বকাপে কোয়ালিফাই করতে কাগজে কলমে ক্ষীণ আশা বেঁচে রয়েছে বেঙ্গল টাইগারদের। তাতে উজ্জীবিত হয়েই লড়বেন জামাল সোহেলরা। শেষ ম্যাচে কুয়েতের মাটিতে ফিলিস্তিনের কাছে 5 গোলে হারে বাংলাদেশ। আমরা অনেক ডিসকাস করছি আসলে, মানে লাস্ট ম্যাচ কি হয়েছে না হয়েছে, আমরা অনেক নিজেরা আলাপ করছি, বাট we have to forget what happened in the last match, in the first match against Palestine. সব ফোকাস হবে কালকের ম্যাচের জন্য। বিপরীতে গ্রুপের 2-এ অবস্থান করছে ফিলিস্তিন। চলমান ইসরায়েলি আগ্রাসনে বেশ কয়েকজন খেলোয়াড়ের ঘরবাড়ি ধ্বংস ও কয়েকজনের মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরিত করতে প্রত্যয়ী টিম ফিলিস্তিন। ম্যাচটি সহজ হবে না, তবে আমরা 3 পয়েন্টের জন্য লড়ব। কোয়ালিফাই করা আমাদের লক্ষ্য। খেলার মাঠে প্রতিপক্ষ হলেও গ্যালারিতে বাংলাদেশি দর্শকদের ভালোবাসা অনুভব করে ফিলিস্তিনের খেলোয়াড়রা। অরণ্য গফুর, RTV, ঢাকা। দর্শক, বাংলাদেশ ফিলিস্তিন ম্যাচের সংবাদ সংগ্রহে কিংস অ্যারেনায় রয়েছেন সহকর্মী মাহফুজুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। মাহফুজ, স্বাধীনতা দিবসে স্বাধীনতাকামী দেশের বিপক্ষে লড়াই কি বার্তা দিচ্ছে খেলোয়াড় ও সমর্থকদের, জানাবেন আমাদের। যে বিষয়টি বলছিলেন আমাদের প্রতিবেদনেও আমরা যেটি বলছিলাম যে ফিলিস্তিনের সমর্থকদের, ফিলিস্তিনের মানুষদের সমর্থন দিতে গ্যালারিতে বাংলাদেশি সমর্থকদেরও এক ধরনের একটা উপস্থিতি থাকবে। আমরা কিন্তু কিংস অ্যারেনার সামনে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র হচ্ছে গেট খুলেছে এবং অনেক দর্শক কিন্তু মাঠে প্রবেশ করছে। যদিও রোজার দিনে এক ধরনের একটা দর্শক উপস্থিতি কেমন হবে সেটি একটি বড় প্রশ্ন, কিন্তু তারপরেও বলা যায় যে বাংলাদেশ ফিলিস্তিনের এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশি দর্শকদের পাশাপাশি অনেক ফিলিস্তিনি দর্শকদেরকেও আমরা দেখেছি এখানে আসতে। একটু পরিসংখ্যান বলে নিয়ে, ফিলিস্তিনের বিপক্ষে এর আগে 5 বার বাংলাদেশ খেলেছে, যেখানে একটি ম্যাচ ড্র হয়েছিল, তাও 2006 সালে। এরপর কিন্তু বাংলাদেশ কোনো জয়ের মুখ দেখেনি, এরপরে সবকটি ম্যাচই হেরেছে। তো বলা যায় যে হচ্ছে গিয়ে বাংলাদেশের এই ম্যাচটি সর্বশেষ কুয়েতে মাটিতে ফিলিস্তিনের যেই বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বে যে ম্যাচ, এই ম্যাচে বাংলাদেশ 5-0 গোলে হেরেছে। কিন্তু তারপরেও বলা যায় যে আজকের ম্যাচে বাংলাদেশ এবং ফিলিস্তিনের মধ্যকার ম্যাচে এক ধরনের হাড্ডাহাড্ডি লড়াইয়েরই আভাস পাওয়া যাচ্ছে। আমরা দর্শকদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন, কিংস অ্যারেনায় এখন পর্যন্ত আনবিটেন বাংলাদেশ, এখন পর্যন্ত বাংলাদেশ এখানে হারের মুখ দেখেনি। এখানের হোম গ্রাউন্ডের একটা ফেসিলিটি বাংলাদেশ কাজে লাগায়, সেটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যেই গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে বাংলাদেশ খেলে অভ্যস্ত। ফিলিস্তিনের দল ইতিমধ্যেই প্রবেশ করেছে এবং ফিলিস্তিনের দর্শকরাও প্রবেশ করেছে। আরেকটু বলে রাখি, বিশ্বকাপ বাছাই পর্বের যে ম্যাচটি, সেই ম্যাচটিকে সামনে রেখে এই ম্যাচের থেকে যে অর্জিত অর্থ, সেই অর্থ ফিলিস্তিনিদের পক্ষে, ফিলিস্তিনিদের কাছে, তাদের জন্য হচ্ছে গিয়ে চলে যাবে, এই ধরনের একটি খবর আছে। তো যাই হোক, আজকের এই ম্যাচ এক ধরনের উত্তেজনা আছে, কিংস অ্যারেনায় এক ধরনের উৎসব আমেজ, ফুটবলের একটা আমেজ, সেই আমেজ এখন দেখার অপেক্ষায় সবাই। কিংস অ্যারেনা থেকে নিরাই ছিল আমার কাছে সর্বশেষ। জি মাহফুজুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।